সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি যে যেখানে আছো এই করোনা মহামারী অবস্থায় তোমরা মহান সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছো। এবং করোনার প্রায় এক বছরে আমাদের বাংলাদেশে প্রায় মার্চে এক বছর হবে। এ পর্যন্ত আমরা যারা সুস্থ আছি এখন পর্যন্ত, তারা মনে করি যে আল্লাহর রহমত আছে আমাদের উপরে, আমাদের দেশের উপরে। তো যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আর তোমরা যদি ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে শিক্ষক হিসেবে আমি নিজেকে ধন্য মনে করি। কারণ আমার সন্তানরা সুস্থ থাকলে বাবা মা যেমন স্বাচ্ছন্দ্য বোধ করে, আমার সেই ছাত্রছাত্রীরা হলো আমরা হলাম তাদের পিতামাতা। সুতরাং এই আদর্শিক দিক থেকে আমরা বলতে পারি যে তোমার পিতামাতাদের যেমন তোমাদের প্রতি যেমন সহানুভূতি এবং একটি স্নেহ ভালোবাসার আবরণ আছে, শিক্ষকদের তেমনি তোমাদের প্রতি একটি ভালোবাসার বলয় আছে, অস্বীকার করার কোনো উপায় নেই। হয়তো আমরা বুঝতে পারি অথবা পারি না। যাই হোক, আমাদের আশীর্বাদ থাকবে, আমাদের দোয়া থাকবে তোমাদের প্রতি। তোমরা সুস্থ থাকবে এবং এই সুস্থ শরীর নিয়েই আমাদের সাথে তোমরা ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে এবং পড়াগুলো শিখবে, নিজে চেষ্টা করবে, সফল কাম হবে আশা করছি। আমরা অনেকগুলো ক্লাস নিয়েছি। দেখো, আমি নিজে ক্লাস নিয়ে আমার নিজের ক্লাসটা আমি দেখার চেষ্টা করি যে কোথায় আমার ত্রুটি বিচ্যুতি আছে, কোথায় আমরা বুঝতে পারছি না। আবার যারা আমাদের এখানে রাখা করে যে মাপক কমিটি আছে, ওদের কাছ থেকে আমরা একটু রিপোর্ট নেই। সেই রিপোর্টের আলোকে বলি যে পরিসংখ্যান ক্লাসে অনেকগুলো সূত্র হয়তো তোমরা বুঝতে পারো না, কারণ এটা একেবারে নতুন কনসেপ্ট তোমাদের। তোমরা এর আগে কিছুটা হয়তো করেছো, কিন্তু এতটা গুরুত্বপূর্ণ কিছু করনি। ফলে সূত্রগুলো তোমাদের একত্রে এসেছে, ট্রাই করতে হবে। সূত্রগুলো খুব কঠিন নয়, তার ভিতর থেকেও আমাদের চলতে হবে, কেননা আমরা ক্লাসকে তো লেন্দি করতে পারি না। যেমন আমরা একটা বিস্তারের উপর আজকে সম্ভবত 4th বা 5th ক্লাস আমি নিচ্ছি, তো একটা অধ্যায়ের উপর আমরা কম ক্লাস নিই এবং 50 মিনিট ক্লাস, এটা একটা বড় ক্লাস। এখানে তো আর গল্প করার সুযোগ নেই পড়ানোর। সুতরাং একটু নিজেদেরকে অভ্যস্ত করে ফেলবে, নিজেদেরকে স্টাডির ভিতরে রাখবে, তাহলে দেখবো আমরা সফল হব। কঠিন হবে, কিন্তু কঠিন জিনিসটাকে আমাদের সহজভাবে গ্রহণ করতে হবে। ভয়ের কিছু নেই, তাড়াহুড়োর কিছু নেই। বলতে পারো স্যার আপনারা তাড়াহুড়ো করছেন। না, আমরা তাড়াহুড়ো করিনি। তুমি 50 মিনিট ক্লাস রোল কল করা, এটা ওটা করে একজন ক্লাস টিচার কতটুকু সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারেন সেটা তোমরা জানো। কিন্তু অনলাইনে তো এই ধরনের অন্য কিছু বলারও সুযোগ নেই, সরাসরি আমাদের বইয়ের মধ্যে থাকতে হয়। সুতরাং আগের চেয়ে আমরা এখন অনলাইন ক্লাসে একটু বেশি পড়ানো হয়। হয়তো একটা গল্প করে সময় কাটাতাম, ওটা না করে আমরা ক্লাসের মধ্যেই সময় কাটাচ্ছি। ফলে আগের সাথে এখানে পড়ার ভলিউমটা একটু বেড়ে যাচ্ছে, এই আর কি। কিন্তু ভয়ের কিছু নেই। তো আমরা যেখানে পড়ালাম আমরা বিস্তার পরিমাপ। দেখো, এখান থেকে আমরা অনেকগুলো, আর যে সূত্রের কথা বলেছ, আমরা যে অঙ্কগুলো করব, অঙ্কগুলো যখন যেটা করব সেখানে আবার এই সূত্রগুলোর প্রয়োগ হবে। ফলে তোমার এই সূত্রগুলো নিয়ে ভয়ের কিছু নেই। দেখবো তুমি আস্তে 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 অঙ্কের মাধ্যমে সূত্র মুখস্থ করার দরকার নেই, সূত্রের মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, তুমি সূত্রের মধ্যে ডুবে যাবে। তখন আর তোমার মাথার ভিতরে একটা প্যানিক তৈরি করবে না যে আমি কি করে সূত্রগুলো মুখস্থ রাখবো। ওকে, তাহলে আমরা একটা অঙ্কের মধ্যে চলে যাই আজকে। তাহলে অঙ্কটা আমরা লিখি। দুটি লেখো, দুটি অসম ধনাত্মক সংখ্যার লেখো, দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 8 এবং
ভেদাঙ্ক 9 হলে সংখ্যা দুটি ও বিভেদাঙ্ক নির্ণয় করো। তাহলে দেখো আমরা লিখেছি দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 8, ভেদাঙ্ক 9 হলে সংখ্যা দুটি ও বিভেদাঙ্ক নির্ণয় করো। এটা হলো অঙ্ক। এটাকে আমরা সৃজনশীল তৈরি করতে পারি। জন অফ এক্স ছাত্রদেরকে বললেন যে দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় 8 এবং ভেদাঙ্ক 9, সংখ্যা দুটির বিভেদাঙ্ক 50%। দেখো বলে দিল প্রশ্ন 1, ক পরিমিত ব্যবধান কাকে বলে? খ বিস্তার পরিমাপের ক্ষেত্রে পরিমিত ব্যবধান কেন গুরুত্বপূর্ণ, কেন উত্তম, কেন উৎকৃষ্ট? অথবা পরিসর ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। অথবা বেদাঙ্কের মান কখনোই ঋণাত্মক নয়। এই বিভিন্ন আসতে পারে। খ সংখ্যা দুটি নির্ণয় করো। ঘ তুমি কি শ্রেণী শিক্ষকের সাথে একমত? কি বলেছেন উনি বলছেন বিভেদাঙ্ক 50%। দেখো আমার এই অঙ্কটা দিয়েই আমরা যে অঙ্কটা দিলাম এটা দিয়ে একটু গল্প সাজিয়ে আমরা একটা সৃজনশীল তৈরি করলাম। ওকে, তাহলে এখন দেখো আমরা এইখানে দুটি অসম ধনাত্মক সংখ্যা কেন বলেছি। একটা অঙ্ক লেখো, মানে ছোট্ট একটা এমসিকিউ লেখো। এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলতে পারি এমডি এক্স বার এসডি। এটা একটা অবজেক্টিভ। দুটি অসম ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে, এটা মাত্র দুটি সংখ্যার ক্ষেত্রে, বাট নট মোর দ্যান 2, অনলি 2 ডিজিটের ক্ষেত্রে দে আর আনইকুয়াল। 2 ডিজিটস আর আনইকুয়াল। দুটি অসম ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান পরিসর ভাগ 2, অর্থাৎ দুটি অসম ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে গড় ব্যবধান এবং পরিমিত ব্যবধান সমান এবং উহা তার পরিসরের অর্ধেক, পরিসর ভাগ 2। এটা একটা অবজেক্টিভ। এটা শুধুমাত্র আবারও বলছি দুটি সংখ্যার ক্ষেত্রে, নট মোর দ্যান 2। এটা মনে রাখবে। তাহলে আমরা এটা যদি মনে রাখতে পারি তাহলে দেখো ধরি সংখ্যা দুটি x1 ও x2 যেখানে x1 গ্রেটার দেন x2। কেন আমরা x1 গ্রেটার দেন x2 ধরেছি? যেহেতু এখানে পরিসরের সাথে একটি সম্পর্ক আছে। যেহেতু আমার সংখ্যা দুটি, একটাকে বড় বলতে হবে। এখন তোমরা বলতে পারো স্যার আমি যদি x2 কে বড় বলতাম, x1 কে যদি ছোট ধরতাম তাহলে কি হতো না? অ্যাজ ইউ উইশ, তুমি যাকে ধরো, তবে একটাকে বড় ধরতে হবে। যেহেতু সংখ্যা দুটি, তার মধ্যে একটাকে আমার বড় বলে স্বীকার করতে হবে। x1 বড় অথবা x2 বড়, তোমার ব্যাপার। না হলে আমরা পরিসর বের করতে পারবো না। এই কারণে দুটো সংখ্যার মধ্যে একটাকে অ্যাসাইন করতে হবে, x1 বড় না x2 বড়। আমরা ধরেছি x1 বড়। শর্ত মতে সংখ্যা দুটির গাণিতিক গড় দেয়া আছে x1 যোগ x2 কত দেয়া আছে? 8। দুটি সংখ্যার যোগফল ভাগ 2,
আমরা গাণিতিক গড় কাকে বলি? একটি তথ্য সারিতে যতগুলো মান থাকবে ওই মানগুলোর যোগফলকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করবে। তাহলে তথ্য আছে কয়টা? দুটো আছে না, x1 এবং x2। এই দুটাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব, তাহলে কি হবে? দুটি মানের গাণিতিক গড় হলো। তাহলে দুটি মানের গাণিতিক গড় কত দেয়া আছে? দুটি অসম ধনাত্মক সংখ্যার গাণিতিক গড় দেয়া আছে 8। তাহলে যদি তাই হয় তাহলে x1 যোগ x2 বা 2 দিস ইকুয়াল টু 8, বা x1 যোগ x2 ইকুয়াল টু 8 দ্বিগুণে 16। আমরা 1 নং সমীকরণ দিতে পারি। এবার আসো সংখ্যা দুটির ভেদাঙ্ক। তাহলে ভেদাঙ্ক মানে কি? সিগমা স্কোয়ার। ভেদাঙ্ক লেখো সিগমা স্কোয়ার ইকুয়াল টু 9। আমরা লিখি ভেদাঙ্ক সিগমা স্কোয়ার ইকুয়াল টু 9। অতএব পরিমিত ব্যবধান ইকুয়াল টু √9 ইকুয়াল টু 3। তাহলে আমরা সংখ্যা দুটির গাণিতিক গড় পেয়েছি, যার ফলে সংখ্যা দুটির যোগফল বের করতে পেরেছি। সংখ্যা দুটির ভেদাঙ্ক দেয়া আছে, সুতরাং সংখ্যা দুটির পরিমিত ব্যবধান আমরা বের করতে পারি। এরপর লেখো, আমরা মুছে দিলাম এটা, লেখো যেহেতু আমরা সংখ্যা দুটি বের করে নেই, তাহলে আমরা কি লিখবো? যেহেতু r ইকুয়াল টু, আমরা যেহেতু লিখি পরিমিত ব্যবধান ইকুয়াল টু r/2, মানে বাংলা লিখে নাও পরিসর ভাগ 2। তাহলে পরিমিত ব্যবধান 3, আর সংখ্যা দুটিকে ধরেছি দেখো x1 গ্রেটার দ্যান x2। তাহলে পরিসর কাকে বলে? রেঞ্জ, সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে পরিসরের সূত্র কি দাঁড়ালো? x1 মাইনাস x2 ভাগ 2। অতএব x1 মাইনাস x2 ইকুয়াল টু 3 দ্বিগুণে 6। দেখো বুঝতে পেরেছো কিনা? আমরা দুটি সংখ্যার ক্ষেত্রে জানি যেহেতু দুটি সংখ্যার পরিমিত ব্যবধান ইকুয়াল টু পরিসরের অর্ধেক, তাহলে পরিমিত ব্যবধান পেয়েছি 3। আর পরিসর কাকে বলে? সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তাহলে আমরা দুইটা মানের মধ্যে সর্বোচ্চ মান ধরেছি x1 কে, সর্বনিম্ন মান ধরেছি x2 কে। এই দুইটা বিয়োগ করে পরিসর পাবো সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। x1 সর্বোচ্চ, x2 সর্বনিম্ন, পরিসর হবে সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন, অর্থাৎ x1 মাইনাস x2। তাহলে পরিসরের পরিবর্তে আমরা বসাতে পারি x1 মাইনাস x2, নিচে 2। তাহলে x1 মাইনাস x2 3 দ্বিগুণে 6। অতএব আমরা x1 মাইনাস x2 ইকুয়াল টু 6 পেয়েছি। দুটো সমীকরণ আমরা পেয়েছি, x1 যোগ x2 ইকুয়াল টু 16 আর x1 মাইনাস x2 ইকুয়াল টু 6। এই দুইটা সমীকরণকে আমরা যদি সমাধান করি তাহলে সংখ্যা দুটি আমরা পেয়ে যাব। আসো এবার তাহলে কি লিখবো আমরা? কারণ আমাদের উদ্দেশ্য কি? সংখ্যা দুটি বের করা। 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই কি? পাই x1 যোগ x2 ইকুয়াল টু 16, x1 মাইনাস x2 ইকুয়াল টু 6। এইটা কাটা যায় প্লাস মাইনাসে, 2x1 ইকুয়াল টু 16 বা x1 ইকুয়াল টু কত হলো? সরি, এখানে 22, তাহলে 11 হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছ। তাহলে আমরা যদি
x1 এর মান 1 নং সমীকরণে বসাই, তাহলে কি পাই? x1 এর মান 11 যোগ x2 ইকুয়াল টু 16 বা x2 ইকুয়াল টু 16 মাইনাস 11 দিস ইকুয়াল টু 5। তাহলে আমরা কি পেলাম? সংখ্যা দুটি পেলাম। 3 নম্বর অ্যান্সার, অর্থাৎ গ নম্বর অ্যান্সার। অতএব সংখ্যা দুটি কত? 11 এবং 5 হয়ে গেল অ্যান্সার একটা। তারপর ঘ নম্বর, যে উনি বলেছেন সংখ্যা দুটির বিভেদাঙ্ক 50%। আমরা এখন বিভেদাঙ্কের সূত্রটা চলে যাই, দেখি। তাহলে লিখি আমরা জানি বিভেদাঙ্ক ইকুয়াল টু পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় ইন্টু 100। পরিমিত ব্যবধান পেয়েছো 3, সংখ্যা দুটির গাণিতিক গড় আছে 8 ইন্টু 100, 4 25 100, 3 25 75 ভাগ 2 দিস ইকুয়াল টু 3 6, 3 দুগুণে 6 থাকে 1, 7 দুগুণে 14, 5 দুগুণে 10। দেখো আমাদের বিভেদাঙ্ক এসেছে 37.5, কিন্তু আমাদের উদ্দীপক যে শিক্ষক উনি বলেছিলেন দুটি সংখ্যার বিভেদাঙ্ক হবে 50%। এখন তুমি উত্তর দাও, তুমি কি ওই উদ্দীপকের সাথে একমত? শ্রেণী শিক্ষকের সাথে একমত? কি একমত? উনি বলেছিলেন যে দুটি সংখ্যার বিভেদাঙ্ক 50% হবে, ওনার কথা সত্যি হতে হবে এমন কিন্তু কথা নেই। তার আমরা কি বলবো? না, আমাদের সংখ্যা দুটি দিয়ে নির্ণীত বিভেদাঙ্ক আমরা পেয়েছি 37.5%। সুতরাং আমি শিক্ষকের সাথে একমত নই, কেননা শিক্ষক বলেছিলেন দুটি সংখ্যার বিভেদাঙ্ক 50%। মন্তব্য জাস্ট এক লাইন। সুতরাং আমি শিক্ষকের সাথে একমত নই। 4 নম্বর হয়েছে। এই আলোকে তোমরা একটু অঙ্ক লিখো, নিশ্চয়ই তোমরা করে ফেলেছো। আমি একটু সময় দিলাম। দেখো, এগুলো যদি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তোমরা যদি এটাকে একটু ট্রাই করো, একটু সূত্রগুলোকে একটু মনে করো, আমার ক্লাসটা প্রত্যেক সপ্তাহের সোমবারে পরিসংখ্যান ক্লাস থাকে, একটু যদি তোমরা নিজেরা একটু ক্লাসটার আগের দিন যে স্যার গত ক্লাসটা কি নিয়েছিলেন আমরা একটু সূত্রগুলো দেখি, তাহলে দেখবা তোমার সাথে আমার সাথে মতের অমিল হবে না। আর তুমি যদি একান্ত না দেখে তুমি কোনো রকমে যদি আমার দায় সারা গোছের ক্লাসে উপস্থিত হও, তাহলে প্রত্যেকটা জায়গায় সহজ জিনিসটা তোমাকে কঠিনের মতো লাগবে। তোমার মাথায় একটা স্ট্রাইক করবে, তোমার মাথায় একটা বিরক্তিকর ভাব আসবে, তোমার ব্রেন কাজ করবে না। ওই কাজটি আমরা করব না। সুতরাং আমরা নিয়মিত একটু ক্লাসটা শুরুর আগের দিন একটু নিজেকে ঝালাই করে নেব যে সূত্রগুলো কি ছিল, কোনটা সূত্র কি। এবার আসো, লেখো আমার সাথে সাথে লেখো। জনাব কবির একাদশ শ্রেণীর ছাত্রদেরকে বললেন যে দুটি সংখ্যার গাণিতিক গড় 25 এবং জ্যামিতিক গড় 15।
সংখ্যা দুটির বিভেদাঙ্ক 40%। ক, গড় ব্যবধানের সংজ্ঞা দাও। খ, পরিসর ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। গ, সংখ্যা দুটি নির্ণয় করো। ঘ, তুমি কি মিস্টার কবিরের সাথে একমত? মতামত দাও। এই হলো তোমাদের সৃজনশীল। সকল এই অঙ্কগুলো তোমাদের বই আছে, জাস্ট বই দিয়ে আমরা একটা গল্প তৈরি করে আমরা সৃজনশীল তৈরি করি। এই ফিগারটা আমরা চেঞ্জ করতে পারি, 25, 15 না দিয়ে আমরা হিসাব করে দেখব কোনটা দিলে ভগ্নাংশ আসে না। এই টাইপের একটা ফিগার বসিয়ে দিয়ে আমি তোমাদের একটা সৃজনশীলের অঙ্ক করতে দিতে পারি। আশা করছি এগুলো পারবে, আমি দেখাবো এবং পুরো সলিউশন আমরা দেব। এই দুটো তোমরা বই থেকে পড়তে পারবা। গড় ব্যবধান কাকে বলে আমরা ক্লাসে যখন নিয়েছি তখন বলেছি। তোমরা কি করবে, যেহেতু 1 নম্বরের জন্য গড় ব্যবধান কাকে বলে লিখবে, কোনো তথ্য সারির প্রতিটি মান হতে গাণিতিক গড় বা মধ্যমা বা প্রচুরক বিয়োগ করে ওই বিয়োগফলের পরম মানের সমষ্টিকে মোট তথ্য সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যায় তাকে গড় ব্যবধান বলে। এখানে এটা না বলে আবার বলতে পারে বিভেদাঙ্কের সংজ্ঞা দাও, কারণ সংজ্ঞা তো অনেক আছে। বিভেদাঙ্ক কাকে বলে, কোনো তথ্য সারির পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে বিভেদাঙ্ক বলে। ওকে, পরিসর ঋণাত্মক হতে পারে না, ব্যাখ্যা করো। পরিসরের সংজ্ঞা থেকে আমরা স্পষ্ট বলতে পারি পরিসর হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের ব্যবধান, মানে বিয়োগফল। সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করলে আমরা পরিসর পাই। সংজ্ঞা থেকেই এটা আমাদের কাছে দিবালোকের মতো স্পষ্ট যে বড় মান থেকে যেহেতু ছোট মান বিয়োগ করা হয়, সুতরাং পরিসরের মান কখনোই ঋণাত্মক হতে পারে না। এই আলোকে আমরা 3টা উদাহরণ দিয়েছি। উদাহরণগুলো কি ছিল, সকল গাণিতিক মান প্লাস নিয়ে পরিসর আমরা প্লাস পেয়েছিলাম, সকল মান মাইনাস নিয়ে আমরা পরিসর প্লাস পেয়েছিলাম, কিছু প্লাস এবং কিছু মাইনাস নিয়ে আমরা পরিসর প্লাস পেয়েছিলাম। 3টি উদাহরণ থেকে আমরা একথাই বলতে পারি পরিসর ঋণাত্মক হতে পারে না। এখন আমরা সংখ্যা দুটি নির্ণয় করব এবং আমি ওই কবির সাহেব যে বলেছেন যে তাদের বিভেদাঙ্ক 40% হবে, এটা আমরা বিচার করব তথ্যের আলোকে, আমাদের ভ্যালুর আলোকে, যে মানগুলো আমরা বের করব তাদের আলোকে। সুতরাং একটু সেদিকে যাই। ধরে নেব আমরা কিন্তু অসম কথাটা বলি নাই, দুটি অসম ধনাত্মক সংখ্যার। আচ্ছা, তোমাকে যদি এটা না দিয়ে এটা বলতো, দুটি সংখ্যার ক্ষেত্রে দেখাও যে উনি বললেন কবির সাহেব বিভেদাঙ্ক 40% না বলে যদি একথা বলতেন দুটি সংখ্যার ক্ষেত্রে, দুটি অসম ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে কবির সাহেব বললেন গড় ব্যবধান ইকুয়াল টু পরিমিত ব্যবধান ইকুয়াল টু পরিসর বা 2 হবে।
বলতে পারতেন না? পারতেন। উনি কি বলছেন 40%। আমি দুইটাই দেখাই দেব আজকে। আচ্ছা, ধরো সমাধানে আসো, গ এবং ঘয়ের সমাধানে ধরি সংখ্যা দুটি x1 ও x2। শর্ত মতে x1 যোগ x2 ভাগ 2 ইকুয়াল টু 25। দেওয়া আছে সংখ্যা দুটির গাণিতিক গড় ইকুয়াল টু 25, বা x1 যোগ x2 ইকুয়াল টু 50। আর গুণন করেছি। আবার এখন আমি জানি তোমাদের কেন্দ্রীয় প্রবণতা পড়ানো হয়েছে, আমি জানি তোমরা সব পারো। আমরা ক্লাসের শুরুতে বলেছি করাতে করতে প্রত্যেকটা টপিকসের মধ্যে আমরা বারবার প্রবেশ করব, ফলে তোমাদের মেধাকে ঝালাই হবে। এবার বলো জ্যামিতিক গড় কাকে বলে? আমরা যদি বলি জ্যামিতিক গড়, দুইটা শর্তের ক্ষেত্রে দুইটার জায়গায় আমরা জ্যামিতিক গড়ের ক্ষেত্রে ব্যর্থ হই। একটি হলো তথ্য সারির কোনো মান শূন্য হলে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারি না। আরেকটি হলো তথ্য সারির কোনো একটি মান বিজোড় সংখ্যক ঋণাত্মক যদি হয়, এই ক্ষেত্রেও আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারি না। এই দুইটা শর্তের বাইরে আমরা জ্যামিতিক গড় নির্ণয় করতে পারি। তাহলে জ্যামিতিক গড় কাকে বলে? সোজা কথা বলি, জ্যামিতিক গড় অপর নাম হলো গুণিতক গড়। তুমি যতগুলো মান নিয়ে কাজ করতে চাও ওই মানগুলোকে আগে গুণ করতে হবে। তাহলে তোমায় কয়টা মানের জ্যামিতিক গড় নির্ণয় করতে চাচ্ছ? দুটি মানের জ্যামিতিক গড় তোমার দেয়া আছে। তাহলে জ্যামিতিক গড় দুইটা মানে কি? তুমি গুণ করতে চেয়েছো, দেখো কমা দেয়নি, তাহলে নিশ্চয়ই এটা গুণ বুঝেছো। এখন তুমি হিসাব করো কয়টা মানকে তুমি গুণ করেছো। আমি দুইটা মান গুণ করেছি। যত গুণ করবে অত পাওয়ার দিবে, তবে পাওয়ারটা 1/, আকারে। কয়টা মান গুণ করেছো স্যাররা বলেন? দুইটা মান গুণ করেছেন, পাওয়ার কত দিবেন? 1/2। তিনটা গুণ করলে 1/3, চারটা গুণ করলে 1/4, n সংখ্যক গুণ করলে 1/n। তাহলে ওই মানগুলোর যতগুলো মান তুমি নিলে অতগুলো মানের জন্য তুমি জ্যামিতিক গড় পেয়ে গেলে। আর আবারও বলছি, যতগুলো মান নিয়ে তুমি জ্যামিতিক গড় নির্ণয় করতে চাও ওই মানগুলোকে আগে গুণ করতে হবে। যতগুলো গুণ করবে অতই পাওয়ার দিবে, তবে পাওয়ারটা দিবে 1/, আকারে। এইটাকে আমরা মূল বলি। তাহলে দেখো, তাহলে কয়টা মানের জ্যামিতিক গড়? দুটি মান। হাফ মানে কি? রুট। কত দেয়া আছে? 15 দেয়া আছে। তাহলে দুটি সংখ্যার জ্যামিতিক গড় ইকুয়াল টু 15। রুট একটি জটিল মান, এটা থাকতে পারে না। আমরা উভয় পক্ষকে বর্গ করব, এটাকে আমরা কোনো সমীকরণ দিব না। তাহলে দেখেন স্যার, যোগফল পেলেন, গুণফল পেলেন। এখন এর বিপরীত মানটা যদি আমরা বের করতে পারি, বিপরীত মান প্লাসের বিপরীত মানে মাইনাস। আমরা x1 প্লাস x2 পেয়েছি। এখন যদি আমরা x1 মাইনাস x2 পাই, তাহলে দুইটা সমীকরণ আগের মতো সমাধান করে সংখ্যা দুটি বের করতে পারবো। তাহলে দেখেন, আমরা জানি x1 মাইনাস x2 হোল স্কোয়ার ইকুয়াল টু x1 যোগ x2 হোল স্কোয়ার মাইনাস 4ab। সূত্র a মাইনাস b হোল স্কোয়ারের মানটা যেহেতু প্লাস আছে, ভিতরে প্লাস বাহিরে মাইনাস, এগুলো তোমরা শিখেছো এবং এর সাথে অভ্যস্ত। এখন দেখো x1 যোগ x2 এর মান পেয়েছি আমরা 50, 50 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 টু 5, x1 ইন্টু x2 এর মান পেয়েছে 225। তাহলে 50 স্কোয়ার মানে 2500 মাইনাস 60 দিয়ে 225কে গুণ করলে 900 ইকুয়াল টু আসে 1600। তাহলে বর্গ সংখ্যা পেয়েছে 1600। আমরা বর্গমূল করতে চাই x1 মাইনাস x2, দিস ইকুয়াল টু 1600, দিস ইকুয়াল টু 40। অতএব x1 মাইনাস x2 ইকুয়াল টু 40।
2 নং সমীকরণ পেয়ে গেলাম। তুমি 1 নং সমীকরণ পেয়েছো এবং 2 নং সমীকরণ পেয়েছো। কি লিখব? 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। দেখেন x1 যোগ x2 ইকুয়াল টু 50, x1 মাইনাস x2 দিস ইকুয়াল টু 40 যোগ করব, তাহলে 2x1 ইকুয়াল টু 90, তাহলে x1 ইকুয়াল টু 45। এখন আমরা x1 এর মানটি যদি আমরা x1 ইকুয়াল টু 45 1 নং সমীকরণে বসাই, তাহলে কি ছিল 1 নং সমীকরণ? বা 45 যোগ x2 ইকুয়াল টু 50 বা x2 ইকুয়াল টু 50 মাইনাস 45 দিস ইকুয়াল টু 5। তাহলে সংখ্যা দুটি কিন্তু আমরা পেয়ে গেছি স্যাররা, সংখ্যা দুটি 45 এবং 5 পেয়েছি আমরা। ওকে, এখন আমরা ওই যে দুটি সংখ্যার ক্ষেত্রে যদি আমরা প্রমাণ করতে চাই গড় ব্যবধান সমান পরিমিত ব্যবধান সমান পরিসরের অর্ধেক, এটা আমরা প্রমাণ করতে পারবো এখান থেকে। আর মিস্টার কবির উনি যে বলেছেন যে দুটো সংখ্যার বিভেদাঙ্ক 40% হবে, এটা আগে দেখি। এবার আসো, সংখ্যা দুটির গাণিতিক গড় দেয়া আছে, সংখ্যা দুটির পরিমিত ব্যবধান বের করতে হবে। তাহলে যেহেতু সংখ্যা দুটির পরিমিত ব্যবধান বের করতে হবে, আমরা সংখ্যা দুটি পেয়েছি, লেখো সংখ্যা দুটির পরিসর r ইকুয়াল টু সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। সর্বোচ্চ মান পেয়েছি 45, সর্বনিম্ন মান পেয়েছি 5, পরিসর 40। এখন বলতে পারো স্যার পরিসর কেন বের করলেন? কারণ আমরা যদি থিওরিটিক্যাল যে সূত্রগুলো আমরা পেয়েছি পরিমিত ব্যবধানের, সেটা আমরা ব্যবহার করতে পারি, কিন্তু সেটা না করে আমরা যদি সংখ্যা দুটো সংখ্যার ক্ষেত্রে এখানে চলে যাই, তাহলে আমাদের কাজটি অনেক অনেক গুণ সহজ হয়। এখন জানা আছে কি? জানা আছে বা আমরা জানি দুটি সংখ্যার ক্ষেত্রে পরিমিত ব্যবধান ইকুয়াল টু গড় ব্যবধান ইকুয়াল টু পরিসর ভাগ 2। দেখো একবারে হয়ে গেল। পরিসর কত? 40, গড় ভাগ 2 ইকুয়াল টু কত হলো? দেখো পরিমিত ব্যবধান গড় ব্যবধান কত আসলো? ওকে, তাহলে আমরা পরিমিত ব্যবধান পেলাম 20, গড় ব্যবধান পেলাম 20। এখন আমার লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে পরিসর ভাগ 2 ইকুয়াল টু 40 ভাগ 2 ইকুয়াল টু 20। অতএব পরিমিত ব্যবধান ইকুয়াল টু গড় ব্যবধান
ইকুয়াল টু পরিসর ভাগ 2 ইকুয়াল টু 20। এই কথাটা যদি বলা থাকে এইখানে লিখবে দুটি ধনাত্মক মানের জন্য, দুটি ধনাত্মক মানের জন্য পরিমিত ব্যবধান সমান গড় ব্যবধান সমান পরিসর ভাগ 2 গেল তোমার এটা। এখন শিক্ষক বলেছিলেন, মিস্টার কবির বলেছিলেন বিভেদাঙ্ক, তাহলে আমরা জানি বিভেদাঙ্ক ইকুয়াল টু পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় ইন্টু 100। তাহলে পরিমিত ব্যবধান আমরা পেয়েছি কত? 20। গাণিতিক গড় ছিল কত? 25 ইন্টু সূত্রে কত? 100, 4 25 100, 4 কুড়ি 80। তাহলে তুমি কি মিস্টার কবিরের সাথে একমত? কোনোভাবেই না, কেননা আমাদের বিভেদাঙ্কের মান আসছে 80%। আর মিস্টার কবির বলেছিল এই অসম দুটি সংখ্যা নিয়ে যদি তুমি কাজ করো তাহলে পরিমিত বিভেদাঙ্ক পাবে 40%। তাহলে আমরা কোনোভাবেই মিস্টার কবিরের সাথে একমত নই। অ্যান্সার হয়ে গেল। দেখে একটু বুঝে শুনে যদি করো তাহলে এই অঙ্কগুলো আমাদের কাছে কঠিন মনে হয় না। এবার আরেকটি অঙ্ক লেখো। হ্যাঁ, আরেকটা অঙ্ক আমরা করব, এটা তোমাদের সাথে একেবারে জড়িত এবং একটি মজার অঙ্ক। তোমরা এটা ভালো করেই বোঝো কি বলতে চাচ্ছি। লেখো। দেখো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের গত 5টি ইনিংসের রান সংখ্যার উপর ভিত্তি করে দুজনের মধ্য থেকে একজনকে জাতীয় দলে নিতে চান। দুজনের গত 5টি ইনিংসের রান সংখ্যা নিম্নরূপ। লেখো। সাকিব আল হাসান, সাকিবের রান সংখ্যা
মুস্তাফিজের রান সংখ্যা দেখো 20, 35, 50, 10, 60। পাঁচ 48, 2 80, 0। অথবা 10। একেবারে এত নিচে নামাইলাম না, এত নিচে নামিয়ে আমরা দিলাম না। তাহলে এখন সর্বোচ্চ সাকিবের রানের সংখ্যা এত, মোস্তাফিজের রান সংখ্যা এত, এই দুজনের ভিতর থেকে আমরা কাকে নিব বলে তুমি মনে করো? এখন তোমাদের অনুমান কি? সাকিবের রানটা ভালো দেখা যাচ্ছে, সুতরাং কোনো বিশ্লেষণ ছাড়াই আমরা বলি যে এটা যোগ করব, রান সংখ্যা এটা যোগ করব, আমরা সিদ্ধান্ত নিয়ে নেব অমুকে ভালো। না, এটা করা যাবে না। তাহলে কি করতে হবে স্যার? সাকিবের রানের গড় বের করতে হবে, সাকিবের রানের পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে, সাকিবের রানের বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। মোস্তাফিজের রানের যে রান করেছে তার গড় বের করতে হবে, তার পরিমিত ব্যবধান বের করতে হবে, তার বিভেদাঙ্ক নির্ণয় করতে হবে। এটা আপনাদের হোমওয়ার্ক। আমি আবারও বলে দিচ্ছি, দুজনের মধ্যে সিবি বের করার পর, বিভেদাঙ্ক বের করার পরে যার বিভেদাঙ্ক কম হবে সেই ভালো প্লেয়ার, বিভেদাঙ্ক বেশি হওয়া মানে হলো সে খারাপ প্লেয়ার। কারণ পরিমিত ব্যবধান যত বেশি হবে, বুঝতে হবে ওই প্লেয়ারের মধ্যে, ওই খেলোয়াড়ের মধ্যে ত্রুটি বেশি। তুমি দেখো, একদিন সে 80 করেছে, আর একদিন সে 2 করেছে, তত্ত্ব সারির মধ্যে ব্যবধান যদি বেশি হয়ে যায় তাহলে পরিমিত ব্যবধান বেড়ে যাবে। পরিমিত ব্যবধান এক প্রকার ত্রুটি, এই ত্রুটির সংখ্যা যদি বেড়ে যায় সে ভালো প্লেয়ার হিসেবে গণ্য হবে না। তাহলে আমরা কি বলবো? এর জন্য গড় বের করতে হবে, পরিমিত ব্যবধান বের করতে হবে, বিভেদাঙ্ক বের করতে হবে। মোস্তাফিজের জন্য গড় বের করতে হবে, পরিমিত ব্যবধান বের করতে হবে, বিভেদাঙ্ক বের করতে হবে। যার বিভেদাঙ্ক কম হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে দলে নিবে, যার বিভেদাঙ্ক বেশি হবে সে আউট হয়ে যাবে। তাহলে আমরা এটা অঙ্কটা করার চেষ্টা করি, হিন্টসটা দিয়ে দেই। ধরে নেবা, ধরি সাকিব আল হাসানের রান সংখ্যা x, মোস্তাফিজের রান সংখ্যা y। লিখে আমরা লিখব গণনা সারণী নিম্নরূপ। তাহলে গণনা সারণী লেখো, গণনা সারণী নিম্নরূপ। দুজনে একই ছকে করবে। ওকে, এই হলো সাকিব, সাকিবের জন্য এইটা লাগবে, মুস্তাফিজের জন্য। ওকে, গেল। তাহলে তুমি সাকিবের রান সংখ্যা কত ধরেছ? ঘর করো x, আর ওর জন্য ধরেছ কি y। আমরা রানগুলো লিখে নেই। কি আছে? 20, 35, 50, 10, 60।
ওকে, ওর হলো 5 48 2 80 10। দেখো ঘরগুলো কিভাবে করবে, একটা গেল। এখন এক্স স্কোয়ার করো, ওয়াই স্কোয়ার করো, এইটা যোগ করো, সামেশন এক্স করো, সামেশন ওয়াই করো। এরপর 20 স্কোয়ার এখানে লিখবে, 35 স্কোয়ার করে এখানে লিখবে, 50 স্কোয়ার করে এখানে লিখবে, 10 স্কোয়ার করে এখানে লিখবে, 60কে স্কোয়ার করে এখানে লিখবে। তাহলে তাদের যোগফল কি হবে? সামেশন এক্স স্কোয়ার। অনুরূপভাবে 5 স্কোয়ার করে এখানে লিখবে, 48কে স্কোয়ার করে এখানে লিখবে, 2কে স্কোয়ার করে এখানে লিখবে, 80কে স্কোয়ার করে এখানে লিখবে, 10কে স্কোয়ার করে এখানে লিখবে। তাহলে এইখানে পাবে কি তুমি? সামেশন ওয়াই স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করব সাকিবের জন্য। সাকিবের ক্যালকুলেশন কি হবে? সাকিবের জন্য হিসেব কি? সাকিবের রানের গড় এক্স বার, সূত্র কি বলো? সামেশন এক্স ভাগ এন। এখানে এন বলতে কত? তাহলে 20 যোগ 35 যোগ 50 যোগ 10 যোগ 60, এটা যোগ করে এখানে বসাবে। আর এন বলতে কয়টা ইনিংস? 1 2 3 4 5। তাহলে এই যোগফলকে এক্স এর, সাকিবের মোট রানের যোগফলকে 5 দ্বারা ভাগ করে গড় পাবে। তাহলে গড় হয়ে যাবে। সাকিবের রানের পরিমিত ব্যবধান, লেখো সূত্রগুলো। সিগমা ইকুয়াল টু সূত্র কি বলো? সামেশন এক্স স্কোয়ার ভাগ এন মাইনাস এক্স বার স্কোয়ার। তাহলে সামেশন এক্স স্কোয়ার ভাগ এন, তাহলে সামেশন এক্স স্কোয়ার কি? এই যে এইগুলোকে বর্গ করে 20 স্কোয়ার সমান এত, 35 স্কোয়ার সমান এত, 50 স্কোয়ার সমান এখানে, 10 স্কোয়ার সমান এখানে, 60 স্কোয়ার এখানে, এইটা যোগ করে পাবে সামেশন এক্স স্কোয়ার। এই এক্স কে বর্গ করে যোগ করে তাকে 5 দ্বারা ভাগ করবে, আর এক্স বারের মান এখান থেকে পাবে, এইটা স্কোয়ার করে এর সাথে বিয়োগ করে রুট করবে। তাহলে এখান থেকে এটি পরিমিত ব্যবধান পাবে। এখন বিভেদাঙ্ক কার জন্য? সাকিবের জন্য বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক কি হবে? পরিমিত ব্যবধান ভাগ গাণিতিক গড় ইন্টু 100। তাহলে পরিমিত ব্যবধান এখান থেকে পাবে, গাণিতিক গড় এখান থেকে পাবে, ভাগ করে 100 দ্বারা গুণ করে যে রেজাল্টটা পাবে তাকে পার্সেন্টেজ দিবে। অনুরূপভাবে মোস্তাফিজের জন্য তুমি অনুরূপভাবে ওয়াই বার বের করবে। কি সূত্র? কি? সামেশন ওয়াই ভাগ এন। মোস্তাফিজের জন্য পরিমিত ব্যবধান ফর মোস্তাফিজ, পরিমিত ব্যবধান ফর সাকিব, সূত্র কি? সামেশন ওয়াই স্কোয়ার ভাগ এন মাইনাস ওয়াই বার স্কোয়ার। এখান থেকে 5 স্কোয়ার করে এখানে এভাবে প্রত্যেকটা মানকে বর্গ করে সকল কাজ ক্যালকুলেটরের মাধ্যমে করবে। এইটা যোগ করে যে মানটা পাবে সেখানে বসাবে, বসিয়ে এন এর মান 5 দ্বারা ভাগ করবে, আর ওয়াই বারের মান এখান থেকে পেয়ে এইখানে বসিয়ে স্কোয়ার করবে, যোগ বিয়োগ করে রুট করে এখান থেকে পরিমিত ব্যবধান পাবে। তাহলে এখন কি? বিভেদাঙ্ক ফর মুস্তাফিজ ওয়াই, কি? পরিমিত ব্যবধান ফর মুস্তাফিজ ভাগ ওয়াই বার কার? মুস্তাফিজের, ইন্টু 100। এখান থেকে যে বিভেদাঙ্ক পাবে সেইটা করবে। এখন তুমি সাকিবের জন্য বিভেদাঙ্ক পেলে, তুমি মুস্তাফিজের জন্য বিভেদাঙ্ক পেলে। এই দুইটা বিভেদাঙ্কের মধ্যে যার বিভেদাঙ্কের মান কম হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকেই দলে নিবে। তারা বুঝতে পেরেছে? এই আলোকে আরেকটা অঙ্ক যদি এমন হয়
মিস্টার এক্স একজন শ্রেণীর শিক্ষক, এইটাই বলি। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সিদ্ধান্তের আলোকে সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমানের গত 5 ইনিংস বলো আর 10 ইনিংসের রানের স্কোর দিয়ে বললেন সাকিব আল হাসানের রানের স্কোরের বিবিধাঙ্ক 18% বা 10%। ক চতুর্থক ব্যবধান কাকে বলে? খ বিবিধাঙ্কের একক নেই, ব্যাখ্যা করো। গ মোস্তাফিজুর রহমানের রানের পরিমিতি ব্যবধান নির্ণয় করো। ঘ তুমি কি শ্রেণীর শিক্ষকের সাথে একমত? তাহলে আগের মতো দেখো অঙ্ক, একটার বিবিধাঙ্ক বলা আছে, ওটার বের করতে হবে না। সাকিব আল হাসানের জন্য কিছু বের করার দরকার নেই, কারণ তার বিবিধাঙ্ক 18% বা 10% বলা আছে। তাহলে শুধুমাত্র মোস্তাফিজুর রহমানের রানের বিবিধাঙ্ক বের করবে, দুইটা তুলনা করবে, কারটা বেশি, মোস্তাফিজুর রহমানের বিবিধাঙ্ক বেশি না সাকিব আল হাসানের বিবিধাঙ্ক বেশি। যার বেশি সে খারাপ প্লেয়ার, যার বিবিধাঙ্ক কম সে ভালো প্লেয়ার। সুতরাং দল তাকেই গ্রহণ করবে, তাকেই দলে নিবে। ওকে, এই আলোকে তোমরা এই অঙ্কটা করে রাখবে। প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ তোমাদেরকে যারা আমার সাথে এতক্ষণ এই অনলাইনের ক্লাসে ছিলে, আমার পড়াটাকে অনুধাবন করেছো, অনুসরণ করেছো, নিজের ভিতরে আত্মস্থ করেছো। আবার দেখা হবে নেক্সট কোনো টপিক্সের, আশা করছি এই টপিক্সটার উপরে আমরা একটা পুনরালোচনা দেব, কিছু অবজেক্টিভ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, লেখাপড়ার মধ্যে থাকবে, এই প্রত্যাশা রেখেই আজকে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।